ব্যাক টু ব্যাক এলসির কথা বারবারই বলছেন যে কেন এখানে আসলে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিতে পারছে না। না আমি বলছি সেই জায়গাগুলি এই যে পলিসিগুলি হচ্ছে এই পলিসিগুলি কার সাথে আলোচনা করে ব্যাংক বাংলাদেশ ব্যাংকগুলি বা ব্যাংকগুলি নিচ্ছে এটা আমাদের জানা নেই এবং তারা তাদের তাদের মতো করে তাদের ইচ্ছা মতো তারা এগুলি করছে। বিকেএমএ বিজিএম এর মতো প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে সরকারের সাথে আসলে ব্যবসায়ীদের পলিসি নেগোসিয়েশনের জন্য। তো আপনাদের জানা যদি না থাকে তাহলে কারা জানবে? এখন ব্যাংক যদি একতরফাভাবে এগুলি করে তাহলে তো আমাদের কিছু করার থাকে না তখন। এবং আমি সবসময় একটা কথা বলি যে আমরা যখন একটা পলিসি তৈরি করেন, পলিসি করার আগে ড্রাফটটা করে দয়া করে আমাদেরকে একটু দেখাবেন। আমাদের কথা আপনারা শুনেন, শোনার পরে আমাদেরকে যদি আমাদের কথাটা আপনাদের কাছে অযৌক্তিক মনে হয়, যুক্তিযুক্ত না হয় বা এর চেয়ে বেটার কিছু আপনারা মনে করেন, দয়া করে আমাদেরকে ওইটা একটু বলেন যে না আপনারা যেটা বলেছেন এটা যৌক্তিক না, এই দেখেন এইটা যৌক্তিক। ডেফিনেটলি আমরা সেটা মেনে নিব যদি ওটা যৌক্তিক হয়। সেটা ওনারা করেন না, আমাদেরটা শোনেন কখনো কখনো শোনেন না, আর শুনে ওনারা ওনাদের মতো করে করেন। ঠিক আছে, আপনাদের মতো যেটা করলেন আমাদের আপত্তি নেই, যদি ওইটা বেটার কিছু হয় আমরা অ্যাকসেপ্ট করব। কিন্তু ওইটা যে বেটার সেই ডিসকাশনটা তো হওয়া দরকার আগে। আপনি সেটা করলেন না, এমন একটা কিছু করে দিলেন, প্র্যাকটিক্যাল ফিল্ডে তো আপনারা নাই, প্র্যাকটিক্যাল ফিল্ডে তো আমরা করতে গিয়ে আমরা ওইটা করতে পারলাম না, সমস্যা তৈরি হলো। তখন কি হয়, তখন আমার আমদানি রপ্তানি আমার ইন্ডাস্ট্রি বাধাগ্রস্ত হচ্ছে। তখন ওইটাকে আবার সংশোধন করতে গিয়ে আমাদের দিনের পর দিন রাত মানে মাসের পর মাস আবার মানে সময়ক্ষেপণটা একটা বড় যন্ত্রণা হয়ে উঠেছে তাহলে আপনাদের মতো প্রশ্ন। হ্যাঁ অবশ্যই। আপনি যদি দেখেন, আমি যেই জিনিসটা অনেক দিন যাবত আমি এনবিআরকে বলার চেষ্টা করছি যে ওনারা ভালো ভালো কিছু পলিসি এই সময় হয়েছে কিন্তু, এবং এনবিআরের বর্তমান যিনি চেয়ারম্যান অত্যন্ত ভালো মানুষ এবং তিনি অত্যন্ত পজিটিভ সেন্সের মানুষ। উনি চেষ্টা করছেন, অনেক ক্ষেত্রে উনি ফিল্ড লেভেলে অনেক কিছু করতে পারছেন না, বাট চেষ্টা করছেন এবং অনেক কিছু দেওয়ার চেষ্টা করছেন পলিসি। কিন্তু পলিসিগুলি দিতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। যেমন আপনাকে যদি একটা উদাহরণ দিই, ওনারা রিসেন্টলি একটা খুব ভালো জিনিস দিলেন যে বন্ড লাইসেন্সবিহীন যে সমস্ত প্রতিষ্ঠান, যেমন আমার মনে করেন বিকেএমইর অন্তত 60% প্রতিষ্ঠান আছে যাদের বন্ড লাইসেন্স নাই, 100% লোকাল ম্যাটেরিয়াল তারা তৈরি পণ্য করে রপ্তানি করে। তো এই প্রতিষ্ঠানদেরকে ওনারা একটা সুযোগ দিলেন যে ব্যাংক গ্যারান্টির বিপরীতে ওনারা এই পণ্য আনতে পারবে, এনে ওনারা রপ্তানি করতে পারবে, রপ্তানি করে ব্যাংক গ্যারান্টি ফেরত দেবে। এটা খুব ভালো উদ্যোগ। কিন্তু এইটাকে কাস্টমসের কিছু লোকজন এটাকে মিস ইন্টারপ্রিট করতেছে, মিসলিড করতেছে। কীভাবে? যে আমাদের বলতেছে যে ইবিজেডটাও একটা ফরেন পার্ট হিসেবেই ধরা হয়। তো আমি ইবিজেড থেকে যখন কোনো পণ্য আনতে যাচ্ছি, আপনি দেখেন মানে দুর্ভাগ্যজনক কি, ইবিজেডের যারা তাদের কিন্তু এই ডলার বা যাই কিছু বলেন এটা আমার দেশেই থাকতেছে। তো আমি বিদেশে যাচ্ছে না, আমি ইবিজেড থেকে যখন আনতে যাচ্ছি ব্যাংক গ্যারান্টি দিয়া, ওটা আনা যাবে না। কেন বলছে? ইবিজেডের ওখানে আপনি ব্যাংক গ্যারান্টি কার কাছে দিবেন এই জায়গা নাই। তাইলে আপনি যে ইবিজেড থেকে পণ্য বের করছেন, ওখানে যে আপনার পাসবই এন্ট্রি আপনারা দিচ্ছেন, ওখানে যে সিএনএফ কাজ করছে, ওখানে যে বিল অফ এন্ট্রি হচ্ছে, সেটা কে করতেছে? এগুলো হচ্ছে কাস্টমসের লোকজনের স্বেচ্ছাচারিতা। এই সমস্ত কারণে এই প্রসঙ্গগুলো নিয়ে আপনারা এনবিআর এর সাথে আমরা বলেছি, আমরা এগুলি প্রতিনিয়তই বলছি। মানে পলিসি যার কারণে হয় কি, পলিসি কেন হয়েছে, ওখানে লেখা আছে যে আমি ব্যাংক গ্যারান্টি কোথায় দেবো, কাস্টমস স্টেশনে আমি সাবমিট করব। তো এখন ওনারা বলতেছে এই ইবিজেডে তো কাস্টমস স্টেশন নাই, তাহলে কি হবে, বন্ড কোথায় দিবে? তো কাস্টম স্টেশন না হলেও তো একটা সাব স্টেশন আছে। এখন ওই যে পলিসিতে স্টেশন বলছে, ওখানে তো সাব স্টেশন বলে নেই। এই যে মানে এইটা হলো ক্রিমিনাল, দোজ হু আর ক্রিমিনাল, তারা এই বাধাগুলি তারা তৈরি করছে সেখানে। আমরাই আসতে চাই যে আগামী নির্বাচনকে ধরে যে নির্বাচিত সরকার, গণতান্ত্রিক চর্চা, আমরা একটা দীর্ঘ সময় পেরিয়ে এলাম অন্তর্বর্তী সরকার নিয়ে, যেখানে আসলে বৈষম্যের সংস্কারের কথা ছিল। সব কিছু মিলিয়ে আগামী নির্বাচনের কাছে আপনারা ব্যবসায়িক প্রতিনিধি যারা, বিশেষ করে বিকেএমই ব্যবসায়ীরা, কি প্রত্যাশা করছেন? ডেফিনেটলি আমরা একটা সকলের কাছে গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ, সুন্দর একটা নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, এটা আমাদের প্রত্যাশা। এবং আমরা মনে করি যে এই সরকার যখন আসবে,
অনেক কিছু সমস্যার সমাধান আমরা আশা করি যে হয়ে যাবে। কারণ রাজনৈতিক সরকারের একটা কমিটমেন্ট থাকে দেশের প্রতি, দেশের জনগণের প্রতি, এবং তাদের একটা দেশকে এগিয়ে নিয়ে যাবার যে একটা পরিকল্পনা থাকে, সেটাও তারা অনেক ক্ষেত্রে কাজ করতে গেলে আমাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা প্রয়োজন। আমরা যেটা মনে করি তারা সেটা অতীতও করেছেন, সামনেও করবেন বলে আমরা মনে করি। বর্তমান সরকার এই জায়গাটাতেই মানে সমস্যাটা আমরা একটু ফেস করছি, যে আমাদের সাথে যে বসা দরকার বা কথা বলা দরকার, সেই জায়গাটা আমরা অনুপস্থিত দেখি। কিন্তু বর্তমান সরকারের এজেন্ডার মধ্যে বড় একটা অংশ ছিল সংস্কার। সেই সংস্কারের কতটুকু পেলেন আপনারা? আমরা সংস্কারের আমরা একমাত্র ওই যদি বলেন যে কোথায় কি সংস্কার হয়েছে, আমরা এখনো দৃশ্যমান নাই। একমাত্র শ্রম আইন বা শ্রমিকের ইয়েগুলি ছাড়া এই জায়গাটাতেই ওনারা উদ্গ্রীব হয়ে, সেটাও বলেছেন আপনি এরই মধ্যে কথার মধ্যে, যে সেটাও আসলে শিল্পের বিরুদ্ধে গিয়েছে, শিল্প সেক্টরের বিরুদ্ধেই এগুলি হয়েছে। আপনি একটা জিনিস দেখেন যে আইএলও কনভেনশন 190 রিসেন্টলি সরকার করলেন, 3টা আরও কনভেনশন ওনারা সই করলেন। তাড়াহুড়া করে তড়িঘড়ি করে ওনারা করলেন। কেন? 190 সারা এশিয়ার মধ্যে ফিলিপিন ছাড়া আর কেউ করে নাই। এবং এই আইএলওর যে কোর কনভেনশন 10টা, এই 10টা কোর কনভেনশন সারা ওয়ার্ল্ডের বহু দেশ, ইভেন আমার প্রতিবেশী দেশ ইন্ডিয়া করে নাই, বা চীন করে নাই, আমেরিকার মতো দেশ যারা আমাদেরকে নানা রকম সবক দেওয়ার চেষ্টা করে, তারা আইএলওর কোর কনভেনশন সই করছে 2টা, এবং 190 তারা করে নাই। তারপরে আপনার এটা কেন করছে? আপনার কি মনে হয় যে চাপে, না আসলে সুবিধা পাই? না, এখানে একটা তো চাপ তো অবশ্যই, চাপ তো আছেই, আইএলওর একটা চাপ থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের অনেকেই এই কাজটা করে আন্তর্জাতিক পর্যায়ে অনেকের কাছে ভালো হওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, মানে যে আমার নেতৃত্বে, আমার দায়িত্বকালে আমি এটা তোমাদের এটা করে দিয়ে গেলাম, একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, যেটা আসলে অনেক কিছু আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন ছিল না। 190 এটা কোনো, আমি যেটা বল, একমাত্র ফিলিপিন ছাড়া কেউই করে না। এটা দেশের স্বার্থ কতটা? আমি তো কোনো দেশের স্বার্থ এখানে দেখি না। আপনি আইএলও এইগুলি করলে দেশের কি স্বার্থ এখানে? আর যারা করে নাই তারা কি দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে না করে? সে প্রশ্নটা আপনার কাছে আপনি দেখেন আমেরিকার মতো দেশে এই যে যারা বলে শ্রম অধিকার নিয়ে অনেক কথা বলে, অনেক সবক আমাদেরকে দেওয়ার চেষ্টা করে, আমরা তো মনে করি এখনো আমেরিকার মতো দেশে এই শ্রম অধিকারের প্রশ্নে বহু কিছু নাই, অনেক কিছুই অনুপস্থিত। সেখানে আমাদেরকে এগুলি অনেক কিছুই মানতে বাধ্য করা হয়। আমরা অনেক কিছু আছে, তারপরও বলে শ্রম অধিকার এখানে নাই, শ্রম অধিকার আরও সুসংহত করতে হবে। এক ট্রেড ইউনিয়ন করাই কি শ্রম অধিকার? আপনি যদি দেখেন ট্রেড ইউনিয়ন করা নিয়ে এই বছর যেটা হলো, ওই 20 জনে ট্রেড ইউনিয়ন করবে, ইন্ডাস্ট্রি ধ্বংস হওয়ার জন্য তো এটাই যথেষ্ট। আপনার তারপরে একটা ইন্ডাস্ট্রিতে 5টা করে ট্রেড ইউনিয়ন হবে বাংলাদেশের। হ্যাঁ, রেসপন্সিবল ট্রেড ইউনিয়ন যদি থাকে সেটা অবশ্যই ইন্ডাস্ট্রি বা শিল্পের জন্য ভালো, কিন্তু বাংলাদেশের ইতিহাসে রেসপন্সিবল ট্রেড ইউনিয়ন অতীতে হয়েছে বা ছিল বা কার্যক্রম ছিল, এই ধরনের রেকর্ড বাংলাদেশের সংস্কৃতিটাই গড়ে ওঠেনি। আমি ওখান থেকে আসতে চাই যে আবারও নির্বাচন প্রসঙ্গে আসতে চাই, যে নির্বাচন নিয়ে এক ধরনের নিশ্চয়তা অনিশ্চয়তার দোলাচল আপনারা দেখেন, আপনার ব্যবসায়িক মহল সেই জায়গাটা দেখেন। আমরা কোনো অনিশ্চয়তা বা এইগুলি আমরা দেখতে চাই না, শুনতে চাই না। আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচনটাই হোক, এটাই আমরা। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? আমরা অবশ্যই আমরা রাজনৈতিক দলগুলি সবাইকে বলেছি যে আপনাদের যে ম্যানিফেস্টোতে আপনারা পরিষ্কার করে উল্লেখ করবেন যে শিল্প কলকারখানা, দেশের কর্মসংস্থান, অর্থনীতির জন্য আপনাদের কি কি কর্মসূচি রয়েছে এগুলি দিবেন। শর্ট টার্ম পরিকল্পনা কি, লং টার্ম প্ল্যানিং কি, আগামী 5 বছরের, আপনারা তো একটা সরকার 5 বছরের জন্য আসছেন, সেই ওই 5 বছরের পরিকল্পনা কি, আর প্রথমে 1-2 বছরের পরিকল্পনা কি, এই ধরনের জিনিসগুলি, ফোকাসগুলি থাকা দরকার। তাহলে সুবিধা হবে। আমরা অন্তত দেখব যে আপনারা কি করবেন। আপনাদের করতে গিয়েও পরবর্তী সময় আপনাদের এটা যখন থাকবে, তখন আপনারা ওই অনুযায়ী কাজ করবেন, তাতে
দেশের জন্য, শিল্পায়নের জন্য, ইন্ডাস্ট্রির জন্য, অর্থনীতির জন্য এটা আপনারা কি একটা রাজনৈতিক গতি পাবে। রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটা নিয়ে আপনারা ডায়লগ করছেন কিনা রাজনীতি? ডেফিনেটলি একটা নির্বাচিত সরকার আসলে একটা রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে। এখন যেমন ধরেন আমরা যেমন বায়ারদেরকে যদি বলি বা আমার ইনভেস্টরদের যদি বলি, তারা বলে যে নির্বাচন হোক, এরপরে আমরা আসি, এরপরে কথা বলি। তো এইটা একটা নির্বাচনকে নিয়ে এরকম একটা বায়ারদের কাছেও একটা অপেক্ষা প্রহর এখন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যত দ্রুত আমার 12 তারিখে নির্বাচনটা হয়ে গেলেই আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকার আসলে অনেক কিছুর সমস্যার সমাধান তখন হবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে আসলে আপনারা কি ধরনের প্রস্তাবনা দিতে চান আগামীতে যারা ইলেক্টেড গভর্নমেন্ট হয়ে আসবে? এটা একটা কঠিন জায়গা। আপনি দেখেন, আমরা ইজ অফ ডুইং বিজনেস সহজীকরণের কথা, এটা যেদিন থেকে আমরা শোনা শুরু করছি, একসময় এটা আগে তো এগুলো এটা কথা হইতো না, যেদিন থেকে এটা কথা শুরু হয়েছে ওদিন থেকে ইজ অফ ডুইং বিজনেস কঠিন থেকে আরও কঠিনতর হয়েছে, সহজ না পেয়ে এখনও তাই হচ্ছে। আপনি দেখেন যে বললে তো অনেক কথা বলতে হয়। আজকে আমি রিসেন্টলি জাপানে একটা সেমিনারে গিয়েছিলাম, সেখানে 200-র উপরে জাপানের শীর্ষস্থানীয় মানে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির সিইও বা এমডিরা উপস্থিত ছিলেন। সেখানে জেট্রো এবং জাইকা দুইটা প্রতিবেদন উল্লেখ করছে এবং সেখানে ওনারা বলেছেন যে মানে অনেক কিছুই বলেছেন, তার মধ্যে একটা কথা বলেছেন যে এই সরকারের আমলে যে অনেকেরই ধারণা ছিল যে এই সরকারের সময় দুর্নীতিটা কমবে, কিন্তু আগের চেয়ে দুর্নীতি অনেক মানে সরাসরি মূল জায়গাটাই ছিল এটা যে দুর্নীতিতে বাংলাদেশ একটা ভালো জায়গায়। দুর্নীতিটা অনেক বেড়েছে। আগে যেখানে ঘুষ মানে রিসেন্টলি কালকে দেখলাম আমাদের একজন শীর্ষ ব্যাংকের মালিক তিনি বলছিলেন যে আগে যেখানে 1 লাখ টাকা ঘুষ দিতে হইতে ওখানে 10 লাখ টাকা দেওয়া লাগে। তো এই যে জিনিসগুলি ইভেন সেখানে ওনারা অনেক কিছুই মধ্যে এটাও উল্লেখ করেছেন, এই মানে ওখানে স্পেসিফিক্যালি বলেছেন যে 85% মনে করে যে দুর্নীতি আগের চেয়ে বেড়েছে, এই কথাটা ওনারা বলছেন। আবার বলছেন কাস্টমসের নানা রকমের সমস্যার কথা বলেছেন ওই প্রতিবেদনে। তারপরে সমাজের নানা রকমের চিত্রই সেখানে মব কালচারটাও নিশ্চয়ই এসেছে। ওই মব কালচারগুলিও উঠে আসছে যে এই ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে লোকজন একটা অনিশ্চয়তা এবং একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে সেখানে আসলে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে ওই কারণেই ওগুলি তুলে ধরা। তো তারাও বলছিলেন যে একটা নির্বাচিত সরকার আসলে হয়তো এই পরিস্থিতিগুলির মানে উন্নতি ঘটবে বা পরিবর্তন হবে। বন্দর ব্যবস্থাপনা নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা আপনারা নতুন সরকারের কাছে রাখতে চান কিনা? বন্দর ব্যবস্থাপনা নিয়ে গত সরকার মানে বর্তমান সরকার যেটা করেছেন এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং বন্দরকে বিদেশি ব্যবস্থাপনায় যে কিছু জায়গা দেওয়া হয়েছে এটা অত্যন্ত যৌক্তিক একটা বিষয় করেছেন। এবং যেই সময় আপনি যদি দেখেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের যে বন্দরগুলি কত ইফিসিয়েন্টলি তারা অপারেট করতেছে এবং এই যারা নিয়েছেন তারাই কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের বন্দরগুলি অপারেট করতেছেন ভালো। এইটা ভালো সরকারের একটা ভালো উদ্যোগ। এবং আমরা দেখেন এক পানগা বন্দর 2012 কি 13 সালে আমরা শুরু করার পরে আজকে এই 10-12 বছরও কিন্তু আমরা এটাকে সফলভাবে চালাতে পারি নাই। তো যেহেতু আমরা ব্যর্থ হয়েছি তাহলে একটা বিদেশিকে সরকার দিয়েছে, এটা নিয়ে এত বিরোধিতা কেন? আমরা দেখি ভালো কিছু করতে পারে। আমরা পায়রা বন্দর বা মোংলা বন্দরকে আসলে আরো আমরা এখনো সচল করতে পারি। সেই জায়গাটা নিয়ে আপনারা প্রত্যাশা কি দেখেন এবং এই দুটো সচল হলে আসলে আপনাদের কি ধরনের? ডেফিনেটলি আমরা যে $100 বিলিয়ন রপ্তানির স্বপ্ন দেখছি, কথা বলছি, তাহলে $100 বিলিয়ন হ্যান্ডেল করার মতো আমার পোর্ট ক্যাপাসিটি তো হতে হবে। সেই ক্ষেত্রে আমার পায়রা বন্দর, মংলা বন্দর, এখানে পানগা, তারপরে ঢাকা নিউ মরিং আরে চট্টগ্রামে যেটি নতুন করে দেওয়া হয়েছে, এগুলি যদি তৈরি না হয় তাহলে আমি কি করে আগাবো? ডেফিনেটলি এই কারণেই আমি যেটা মনে করি এখনও পর্যন্ত আপনি একটা জিনিস দেখেন, এই রিসেন্টলি এই যে ওই আমাদের বিডার চেয়ারম্যান সহ সরকারের বিভিন্ন দপ্তর ঘোষণা করেছেন যে গত 1 বছরে চট্টগ্রাম বন্দর 3000 কোটি টাকার উপরে প্রফিট করেছে। তাহলে বন্দর যে কোনো দেশের বন্দরটা হচ্ছে একটা ওই দেশের জন্য সেবামূলক একটা প্রতিষ্ঠান। তো সেবামূলক প্রতিষ্ঠান প্রফিট করবে এটা প্রত্যাশিত না, তারপরও প্রফিট করছে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এরপরও এত প্রফিট করার পরেও 40 থেকে 45%
ট্যারিফ বাড়িয়ে দেওয়ার কি যুক্তি থাকতে পারে, এটা আমাদের কাছে বক্তব্য নেই। সেটা তো আপনাদের আসলে রপ্তানির ক্ষেত্রে একটা বড় প্রভাব অফকোর্স ফেলছে। সেখানে আমার কস্টিং ওখানে আরও বেড়ে যাচ্ছে। তো এই যে প্রতিনিয়ত আপনার আজকে কেন আমি আইসিইউতে, কেন আজকে আমার ব্যবসায়ীরা ভালো নাই, কারণ তো এইগুলি আপনি নানা খাতে নানাভাবে আপনি আমার কস্টিং বাড়াচ্ছেন একদিকে, আর অপরদিকে আন্তর্জাতিক বাজার থেকে আমি যে অর্ডার নিই, কারণ আমার তো আন্তর্জাতিক বাজারে কম্পিটিশনের টিকে থেকে আমাকে অর্ডারটা নিতে হবে, তো আমি তো সেই জায়গায় কম্পিটিটিভনেসটা হারিয়ে ফেলছি। আপনার কি মনে হয় যে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের, আমি বিকেএমএ প্রতিষ্ঠানগুলোই বলি, যে বিকেএমএ টোটালি একটা ভালো ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার সুযোগ গভর্নমেন্টেরও আছে, আপনাদেরও আছে? ডেফিনেটলি আজকে বাংলাদেশের বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান কিন্তু আজকে খুবই স্ট্রং। বিশেষ করে আজকে যে গ্রিন ইন্ডাস্ট্রি বাংলাদেশের হয়েছে, প্লাটিনাম লিড সার্টিফিকেট ফ্যাক্টরি হয়েছে, এই ওয়ার্ল্ডের কোনো দেশেই তো এরকম নেই, যেটা আমরা আমাদের ইমেজটাকে অনেক উপরে নিয়ে বড় ব্র্যান্ড, অফকোর্স একটা বড় ধরনের ব্র্যান্ডিং আমাদের হয়েছে, কিন্তু আমরা এই ব্র্যান্ডিংটার সুযোগ আমরা নিতে পারছি না, যেটা শুরুতেও বলেছিলাম। হ্যাঁ, নানা কারণেই আমরা সেটা পারছি না। ইভেন বায়ারদেরও সেখানে আনইথিক্যাল বাইং প্র্যাকটিস, যেটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি। ইভেন রিসেন্টলি আমি ডিউ ডিলিজেন্স ল ইউরোপিয়ান ইউনিয়ন যখন আনলো, সেখানে তারা 7টা জায়গা মনিটরিং করবে আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে, কিন্তু তাদের কোথাও বলা নাই যে তার ব্র্যান্ড এবং বায়াররা আমাদেরকে ফেয়ার প্রাইস দিচ্ছে কিনা, ইথিক্যাল প্রাইস দিচ্ছে কিনা, ওইটা মনিটরিংয়ের কোনো জায়গা সেখানে নেই। আমি এই কারণে তাদেরকে, ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডারকে বলেছিলাম যে তোমাদের এই ডিউ ডিলিজেন্স লটা ডিফেক্টিভ এবং এটা এখানে গ্রহণযোগ্য না, এই কারণে। মানে এখানে সরকারের একটা যথেষ্ট প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার সুযোগ ছিল। একদম শেষ প্রশ্ন, অনেকক্ষণ কথা বললাম, অনেকটা সময় দিয়েছেন আপনি। গ্রিন টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে আবারও অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। শেষ প্রশ্ন, যে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আপনারা কিভাবে সার্ভ করতে চান, এবং বাংলাদেশের সরকারের কাছে, নতুন যে সরকার আসবে তাদের কাছে আপনাদের প্রত্যাশাকে এক কথায় যদি বলেন। আমরা সরাসরি এই যে জুলাইয়ের যে চেতনা, এই জুলাইয়ের চেতনায় যদি বাংলাদেশ গড়ে ওঠে, তাহলে সুন্দর সুষ্ঠু একটা বাংলাদেশ আমরা দেখতে পাবো। হাদির যে বক্তব্য আমরা দেখেছি, হাদির যে চিন্তা চেতনা, ইনসাফের একটা বাংলাদেশ, আমরা সেটা দেখতে চাই। এবং এদেশের থেকে দুর্নীতিমুক্ত, ইনসাফ সমৃদ্ধ একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা আশা করি পরবর্তী প্রজন্ম সেদিকেই রাজনীতিতে দেশ গড়ার জন্য সেইভাবেই এগিয়ে আসবে, এবং সেইভাবেই আমরা সকলের কাছে প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।